বলে যদি তোকে ঠকায়। অরুণিকা রুহানির পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল। তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস? রুহানি সোজা হয়ে বসে বলল। তুই অলরেডি একটা টক্সিক সম্পর্কে আছিস। সম্পর্কও না, বিয়ে, যেখান থেকে তুই চেয়েও বের হতে পারছিস না। আবার এখন তোর মনে হিমালয়ের প্রতি ভালো লাগা সৃষ্টি হচ্ছে। আমি হ্যাপি তোর জন্য। তুই মুভ অন করছিস, এটা ভালো কথা, কিন্তু টক্সিক সম্পর্ক শেষ না করে মুভ অন করাটা কি ঠিক হচ্ছে? যদি হিমালয় জানে তুই ম্যারিড, তখন কি আর এভাবে যোগাযোগ করবে? সব জানার পর যদি তোর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, তুই আবার কষ্ট পাবি। আহনাফ স্যারকে ভালোবেসে যেভাবে কষ্ট পেয়েছিস, তার চেয়ে বেশি কষ্ট পাবি। অরুণিকা অন্যদিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল। জানিস রুহু, চাইল্ডহুড ফ্যাসিনেশন বল আর যাই বল, হি ইজ মাই হাজব্যান্ড। সেই সম্পর্কে আমি আমার বেস্টও দিয়েছিলাম। আমার কেউ ছিল না ওই মানুষটা ছাড়া। বাবা মাকে হারানোর পর আমার একমাত্র আশ্রয় ছিল ও। কিন্তু ও আমাকে ভালোই বাসেনি, দিনের পর দিন আঘাত করে গেছে। আমি ওর কাছ থেকে ভালোবাসা চেয়েছি, সুন্দর ব্যবহার চেয়েছি। ওই মানুষটা আমাকে বিনিময়ে আঘাত দিয়েছে, অপমান করেছে। হাজার চর খেয়েও মেয়েরা সংসার করে, ও তো আমার চরিত্রে আঘাত করেছে। নষ্টা মেয়ের ট্যাগ দিয়েছে আমাকে। আমি জানি না হিমালয়কে নিয়ে আমার ভালো লাগা কতটুকু, কিন্তু যতক্ষণ তার সাথে চ্যাট করি আমার নিজেকে জীবন্ত মনে হয়। অনেক কষ্ট পেয়েছি আমি রুহ। একটুখানি ভালোবাসা কি ডিজার্ভ করি না আমি? আহনাফ বিকৃত চিন্তার মানুষ। বড় হতে হতে বুঝতে শিখেছি ওর কাছে ভালোবাসা মানে হয়তো ফিজিক্যাল অ্যাট্রাকশন। ও আমাকে বাজেভাবে টাচ করে, আমার সম্মতিও নেয় না। আমার মনে ওর প্রতি এত অভিযোগ, ও একবারও সেই অভিযোগ ভাঙতে আসেনি, উল্টো বাড়িয়ে দিয়েছে। রুহানি অরুণিকার গালে হাত রেখে বলল। কারণ ওটা তোর চাইল্ডহুড ফ্যাসিনেশন ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এটা ট্রু। আগে নিজেকে শক্ত করে বলতো, হিমালয় সব জেনে যদি তোর সাথে দূরত্ব রাখে, তুই ভালো থাকবি? অরুণিকা চুপ করে রইল। রুহানি বলল। ভালোবাসা তোর মনের উপর নিয়ন্ত্রণ করার আগেই তাকে জানিয়ে দে তোর অতীত। কে কিভাবে কষ্ট পেল আমার কিছু যায় আসে না, তুই না পেলেই হলো। যদি আমাকে সত্যি ইগনোর করে, কখনো না কখনো তো জানবে। ডিভোর্সের পর জানালে ভালো হয় না? আহনাফ স্যার তোকে এত সহজে ছাড়বে না, উনি প্রচুর ঘাটতারা। আমি হিমালয়কে আমার অতীত বলবো, অবশ্যই বলবো। আমি আর কষ্ট পেতে চাই না। আমি তো একটু হলেও সুখ ডিজার্ভ করি, তাই না বল? অরুণিকার চোখ ভিজে উঠল। রুহানি জড়িয়ে ধরল তাকে, বলল। ভিলিয়ন ভিলিয়ন সুখ ডিজার্ভ করিস। অন্ধকার ফাঁকা রাস্তা, দূর থেকে ভেসে আসে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। আহনাফকে ঘিরে দাঁড়িয়ে আছে চারজন আগন্তুক। আহনাফ তাদের সবাইকে এক নজর দেখে নিল। প্রথমজন এগিয়ে এসে আহনাফের গালে ঘুষি মারল। আহনাফ কয়েক পা পিছিয়ে গেল। মাথা ঘুরে উঠল তার, কিন্তু এখনও নিজ পায়ে দাঁড়িয়ে আছে। আহনাফ হালকা ঝুঁকে হাঁটুতে দুই হাত রেখে হাঁপাচ্ছে। দ্বিতীয় ছেলেটা আহনাফকে পেছন থেকে খুব জোরে লাথি মারল। আহনাফ মুখ থুবড়ে পড়ল মাটিতে। পিঠ ভেঙে গেছে এমন অবস্থা। চোখ মুখ কুঁচকে দুহাতে ভর দিয়ে দাঁড়ানোর আগেই তৃতীয়জন আহনাফের পিঠে চড়ে তার চুল খামচে ধরে মাথাটা উপরে তুলল। আহনাফ চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে রেখেছে। তখনই চতুর্থজন আহনাফের মুখে লাথি মারল। বুড়জুদোর আঘাতে নাক বেয়ে গড়িয়ে পড়ল রক্ত। প্রথমজন এবার তার কোমরের বেল্ট খুলল। তৃতীয়জন আহনাফের ওপর থেকে সরে যেতে সেই আগন্তুক আহনাফের পিঠে এক নাগাড়ে বেল দিয়ে আঘাত করতে লাগলো। আহনাফ তো শব্দও করল না। দ্বিতীয় আগন্তুক আহনাফকে কলার ধরে উঠিয়ে সজোরে পেটে হাঁটু মারল। আহনাফ পেট ধরে হাঁটুর উপর ভর দিয়ে রাস্তায় বসে পড়ল। মিনিট খানেক চারজন আগন্তুক আহনাফের দিকে তাকিয়েছিল। আহনাফ ধপ করে মাটিতে লুটিয়ে পড়তেই চারজনই ইচ্ছে মতো লাথি মারতে লাগলো তার পেটে, বুকে, মুখে। প্রায় 3 মিনিট পর তারা থামল। আহনাফের ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, নাক ছিঁড়ে গেছে, গাল কেটে রক্ত পড়ছে, চোখ টনটন করছে, কপাল ফুলে গেছে, একটা দাঁতের কিছু অংশ ভেঙে গেছে। বুক আর পেটে অসহ্য ব্যথা, পিঠে আঘাতের চিহ্ন। তবুও আহনাফের কোনো সারা শব্দ নেই। সেই চারজন আগন্তুক চলে গেল, আর আহনাফ মাটিতে শুয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে রইল। ঝাপসা দেখছে সব। তার চোখে কষ্টের ছাপ, ঠোঁটে ক্লান্ত হাসি। তার চোখ বেয়ে উষ্ণ জল গড়িয়ে পড়ল। আহনাফ হাতে ভর দিয়ে উঠতে চেষ্টা করতে গিয়েও পারল না। কাপা হাতে পকেট থেকে ফোন বের করে আরাফের নাম্বারে ডায়াল করল সে।
এদিকে অরুণিকার নাম্বারে মেসেজ এলো। অরুণিকা ফোন হাতে নিয়ে দেখলো হিমালয়ের মেসেজ, সেখানে লেখা, আপনাকে দেয়া প্রতিটা আঘাতের শোধ উঠে গেছে রীতি। আপনি নিশ্চয়ই এবার খুশি হবেন। অরুণিকা ভ্রুকুচকে ফোনের স্ক্রিনের দিকে তাকালো, লিখল। আপনার কথা বুঝলাম না। হিমালয় মেসেজটা আর দেখলো না। অরুণিকা সারা রাত অপেক্ষা করলো, পরদিন সারা সকাল অপেক্ষা করলো, 2 দিন অপেক্ষা করলো, 1 সপ্তাহ অপেক্ষা করলো, কিন্তু হিমালয়ের কোনো সাড়া পেল না। অস্থির অরুণিকা ফোন করলো হিমালয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, কিন্তু হিমালয় অনলাইনে নেই। 1 সপ্তাহ পর অরুণিকা সন্ধ্যায় ছাদে উঠল। ছাদে উঠেই আহনাবকে দেখে অবাক হলো সে। আহনাবের চোখ মুখ ফোলা, গালে ঠোঁটে সেলাইয়ের দাগ। আহনাব রেলিংয়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে সিগারেট টানছে। অরুণিকা আহনাবের সামনে এসে দাঁড়ালো। আহনাব খেয়াল করেনি তাকে। চোখ খুলে অরুণিকাকে দেখে হাত থেকে সিগারেট ফেলে পা দিয়ে পিষে ফেলল। অরুণিকা আহনাবের দিকে হাত বাড়াতে গিয়েই থেমে গেল। হাত সরিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, তোমার এই অবস্থা কিভাবে হলো? আহনাব শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে অরুণিকার দিকে। অরুণিকা ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো বলো। তোর হঠাৎ আমার জন্য এত চিন্তা? ফালতু কথা না বলে বলো, বলো এসব কিভাবে হলো। কিছু হয়নি। অরুণিকা চোখ মুখ কুঁচকে বলল। বলবে? আহনাব অরুণিকার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, অরুণিকা এক পা পিছিয়ে গিয়ে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল, কদিন আগে? এই তো 1 সপ্তাহ হচ্ছে। অরুণিকা গালে হাত দিয়ে দ্রুত ছাদ থেকে নেমে পড়ল। আহনাব অরুণিকা যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে পকেট থেকে আরেকটা সিগারেট বের করলো। অরুণিকা বাসায় এসে তার ফোন হাতে নিল। হিমালয়ের ইনবক্সে ঢুকলো। এখনো মানুষটা অনলাইনে আসেনি। অরুণিকা কাপা হাতে হিমালয়ের শেষ মেসেজটা ড্রাগ করে লিখল, আপনি কি আহনাফকে মারার জন্য লোক পাঠিয়েছিলেন? মেসেজ ডেলিভার হলো না। অরুণিকা ধপ করে বিছানায় বসে ফোনটা একপাশে রেখে মনে মনে বলল, যদি এই কাজ হিমালয় করে থাকে তাহলে এটা উনি একদম ঠিক করেননি। আমি তো এমনিতেই বলেছি, রাগ দেখিয়ে অমন কথা বলেছি। আমার বিশ্বাসই হচ্ছে না হিমালয় সত্যি এই কাজ করবেন। যদি উনি এই কাজ করে থাকেন তাহলে উনি আহনাফকে কিভাবে খুঁজে পেলেন? উনি কি আমার আশেপাশেই থাকেন? অরুণিকা মিনিট খানিক স্তব্ধ হয়ে বসে রইল। এরপর মিনমিনিয়ে বলল, তো আমাকে একবার বই গিফট করেছিলেন। আমার অ্যাড্রেস কিভাবে জানলেন সেটাও আমাকে বলেননি। কে এই হিমালয়? আমি কি তাকে চিনি? কখনো কি দেখেছি? বড় চৌধুরী সাহেবের গ্রামের ঘনিষ্ঠ বন্ধু মতি মিয়ার ছেলের বিয়ে। চৌধুরী সাহেব সপরিবারে নিমন্ত্রণ পেয়েছেন। মিসেস চৌধুরী কয়েকবার কল দিয়েছেন অরুণিকাকে। শেষমেশ অনিচ্ছা সত্ত্বে বাড়ি যাওয়ার মন বসালো সে। তবে সে একা যাচ্ছে না, রুহানিও তার সাথে যাচ্ছে। আতিকিয়া জাহান নিজেই রুহানিকে পাঠাচ্ছেন। মায়ের এমন সম্মতিতে রুহানি আকাশ থেকে পড়েছে। অরুণিকা রুহানি যাচ্ছে শুনে খুব উৎসাহ নিয়ে ব্যাগ গোছাচ্ছে। আতিকিয়া জাহান মনে মনে বেশ খুশি। আরাফকে তার বেশ ভালো লেগেছে। এই সুযোগে যদি আরাফের পরিবার রুহানিকে দেখে পছন্দ করে ফেলে তবে তো ভালোই। আরাফ না হলেও তার আপত্তি নেই, কিন্তু চৌধুরী পরিবারের পক্ষ থেকে গেলে অন্তত একটা সম্বন্ধ তো আসবেই। তার মেয়ে কি দেখতে কম সুন্দরী নাকি? বিকেলে যাত্রা শুরু হলো তাদের। চৌধুরী পরিবার তাদের নিজস্ব গাড়ি নিয়েই যাচ্ছে, কিন্তু অরুণিকা রুহানিকে নিয়ে বাসে যাবে। এদিকে অরুণিকা বাসে যাচ্ছে, তাই আরাফ, আহনাব, তাহমিদ ও তুর্য বাসে যাওয়ার সিদ্ধান্ত নিল। ইমন অফিস থেকে ছুটি পায়নি। ইভান একটু অসামাজিক, তাই গ্রামের প্রতিবেশী চাচার বিয়ের জন্য ক্যাম্পাস থেকে ছুটি নেওয়া যৌক্তিক মনে করেনি। যদিও তারা গ্রামের প্রতিবেশী হলেও তাদের বাবা মার সাথে মতি মিয়ার পরিবারের বেশ ভালোই সম্পর্ক। এদিকে তুর্যেরও যাওয়ার ইচ্ছে ছিল না, কারণটা সবারই জানা, তার অতীত। কিন্তু তাহমিদ আর আরাফ জোর করে নিয়ে যাচ্ছে তাকে। খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করবে বলেই বাসে উঠিয়েছে। তবে তুর্য বিয়ে পর্যন্ত থাকবে না। আরাফ ও তাহমিদের জরুরি আলোচনা শেষ হলে শহরে চলে আসবে। মধ্যাহ্নের মিষ্টি বাতাবরণ। বাস এখনও স্টেশনে দাঁড়িয়ে আছে। রুহানি ও অরুণিকা ব্যাগ তুলে দিয়ে বাসে উঠে বসল। অরুণিকা সিটে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বাবা মার মৃত্যুর পর এই প্রথম বাড়ি যাচ্ছে। পুরনো স্মৃতির পুনরাগমন ঘটবে। চাপা কষ্টে বুক ভার হয়ে আছে তার, কিন্তু দম ফেলার সুযোগটাও হলো না। আহনাফ উঠে রুহানিকে বলল, তুমি অন্য সিটে গিয়ে বসো।
অরুণিকা আহনাফের কণ্ঠ শুনে পাশ ফিরে তাকালো। আহনাফকে দেখে রীতিমতো ধাক্কা খেলো সে, চেঁচিয়ে বলল। তুমি? জোরে শব্দ হয়, আশেপাশের মানুষ তাদের দিকে তাকালো। আহনাফ চোখ ছোট করে বলল। এটা আমি না, তোমার বর। রুহানির দিকে একবার চোখ গরম করে তাকালো আহনাফ। রুহানি ঠোঁট ফুলিয়ে বলল। আমি কি যাব না? আরাফ রুহানির মুখের দিকে তাকিয়ে একটা সিট দেখিয়ে বলল। তুমি এই পাশে বসো। রুহানি সেই সিটে বসতেই আহনাফ অরুণিকার পাশে বসে পড়ল। আহনাফ জানালা দেখিয়ে বলল। বউ, আমাকে একটু জানালার পাশে বসতে দেবে? আহনাফের কণ্ঠে বউ ডাক শুনে অরুণিকার বুকটা ধক করে উঠল। সে আর চোখে আহনাফের দিকে তাকালো। আহনাফ পিটপিটিয়ে তাকিয়ে আছে অরুণিকার দিকে। অরুণিকা বিরক্ত হয়ে বলল। ইচ্ছে হলে অন্য সিটে গিয়ে বসো, আমি তোমার জন্য জানালা ছাড়বো না। আহনাফ মাথা নেড়ে বলল। যা হুকুম আপনার। অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো আহনাফের দিকে, মনে মনে বলল। হঠাৎ এত মধু ঝরছে, না না না, এই অসভ্যটা বিশ্বাস করা যাবে না। এর মুখে মধু, অন্তরে বিষ। আহনাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরুণিকার দিকে। অরুণিকা বেশ বিরক্ত হচ্ছে। আহনাফ অরুণিকার দিকে হালকা ঝুঁকে বলল। হারাতে চাই না, তবুও হারাই তোমার চোখে। অরুণিকা আহনাফের দিকে তাকালো। আহনাফ বুকে হাত দিয়ে ফোঁস করে উঠল আর বলল। ইস, ধারালো চোখ দুটি আমাকে ঘায়ল করলো। অরুণিকা দাঁতে দাঁত চেপে বলল। মস্করা করছো আমার সাথে? না, তোমাকে ব্যাখ্যা করছি। তোমার উদ্ভট ব্যাখ্যা শোনার বিন্দু মাত্র ইচ্ছেও আমার নেই। আচ্ছা। আহনাফ চোখ সরিয়ে মলিন হাসল। তার কাপা হাতটি অরুণিকার হাত স্পর্শ করল। অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো। আহনাফ নরম কণ্ঠে বলল। তুই তো আমার বউ, একটু হাতটা ধরি। তোর হাত ধরলে শান্তি লাগে। অরুণিকা এই আবদার ফেলতে পারল না। বুকটা মোচড় দিয়ে উঠল তার। আহনাফের হাত কাঁপছে। অরুণিকা জানালার বাইরে তাকালো, চোখ ভিজে উঠল। নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য ঠোঁট কামড়ে ধরল। আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে আছে। হুট করে সে অরুণিকার কাঁধে মাথা রাখল। অরুণিকা শক্ত কণ্ঠে বলল। পাবলিক প্লেসে এমন করো না। কি হবে আর? তুই তো আমার বউ, পাবলিক বুঝি না আমি। আমার সামনে তুই থাকলে আশপাশ ঝাপসা হয়ে আসি, মনে হয় শুধু আমি আর তুই। আহনাফের গালে এখনো কাটা দাগ। অরুণিকা সেই দাগের দিকে কোনা চোখে তাকিয়ে বলল। সরি। সরি কেন? আমার কারণে যদি কখনো আঘাত পেয়ে থাকো, আমি কাউকে আঘাত করতে চাইনি, কিন্তু মানুষ আমাকে খুব সহজে আঘাত করে চলে যায়। পেছনের সিটে রুহানি আর আরা পাশাপাশি বসে আছে। বাস দ্রুত বেগে চলছে। বাসের জানালা খোলা। রুহানির চুলগুলো উন্মাদ হাওয়ায় উড়ছে। আরাফের চোখে মুখে বেশ কয়েকবার ধাক্কা খেয়েছিল, তবে আরাফ চোখ বন্ধ করে আছে, কোনো প্রতিক্রিয়া দেখায়নি। রুহানি চুল সরিয়ে আরাফের দিকে আর চোখে তাকালো। অদ্ভুত ভালো লাগা মনে ভিড় করলো তার। এতদিন সিনেমায় দেখেছে বাতাসের চুল ওড়ে নায়কের মুখের উপর পড়ে, এবার তো বাস্তবে হচ্ছে। রুহানি মনে মনে বলল। এই নায়কটা কিন্তু অন্যরকম, আমার বেশ ভালো লেগেছে, জেন্টলম্যান। এদিকে তাহমিদ ও তুর্যের মুখে গম্ভীরতার ছেয়ে আছে। অনেক বছর পর তারা রাজা গ্রামে যাচ্ছে। ফেলে আসা হাসি কান্নার মুখোমুখি হবে তারা। তাহমিদ চোখ বন্ধ করল। চোখের সামনে ভেসে উঠল একটি চিরচেনা মুখ। কানে ভেসে এলো একটি মিষ্টি সুধার ডাক। ও মিষ্টি মশাই, আমার ঈদ সালামি দেবা না? এক কাজ করো, দিঘিতে নৌকা বানাই ভাসাই দাও, আমি তুলে নেব। তুর্য জানালার বাইরে তাকালো। তার চোখের সামনে একটা মেয়ের ছলনার দৃশ্য। হাত মুঠো করল তুর্য, মনে মনে বলল। তুমি অন্তত আমার সামনে এসো না, নয়তো আমি নিজেকে ধরে রাখতে পারবো না উপমা। বাস চলছে, মাতাল হাওয়া দখল করে নিচ্ছে বাসের শূন্যস্থান। প্রতিটি সিটে ভিন্ন ভিন্ন গল্প সাজানো। কোনো গল্পের স্বাদ মিষ্টি, কোনোটা তিক্ত, আবার কোনোটা হতাশার, কোনোটা ঘৃণার। বাস থেকে নামলো অরুণিকা ও রুহানি। অরুণিকার হাতে ডাবল ব্যাগ, রুহানির কাঁধে ব্যাকপ্যাক। আহনাফ, আরাফ, তুর্য ও তাহমিদও নেমে পড়ল বাস থেকে। তাদের হাতে ছোট ছোট ডাবল ব্যাগ। তুর্য ও তাহমিদ বাস থেকে নেমেই আশেপাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর দুজন দৃষ্টি মিলালো মুহূর্তের জন্য। তুর্য শুকনো হাসলো তাহমিদের দিকে তাকিয়ে। তাহমিদের মুখখানা নিষ্প্রভ লাগছে। তুর্য অপরাধীর ন্যায় চোখ সরিয়ে নিল।
এদিকে রুহানি নীরব বিস্ময়ে চারপাশ দেখছে। সামনে বড় ইটের রাস্তা, রাস্তার দুপাশে বাঁশঝাড়, কয়েক পা এগোতেই বড় পুকুর, পুকুরের পাশে মসজিদ এখন মাগরিবের আজান দিচ্ছে। বড় বুজুর্গ স্থির সলিলে অজু করতে ব্যস্ত। রুহানি তাদের দেখে মাথায় কাপড় টেনে নিল। আরাফ, রুহানি ও অরুণিকার পিছু পিছু হাঁটছিল। আকস্মিক রুহানি মাথার কাপড় টানায় চোখ তুলে তাকালো সে। রুহানি পাশ ফিরে দেখল অরুণিকার ওড়না গলায় ঝুলছে। রুহানি কাঁধ দিয়ে হালকা ধাক্কা দিতেই অরুণিকা রুহানির দিকে তাকালো। রুহানি চোখের ইশারায় বলল মাথার কাপড় টেনে দিতে। অরুণিকা কিঞ্চিত ভ্রু কুঁচকে কাপড় টেনে চুল ঢেকে নিল। আরাফ এখনো রুহানির দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখ শান্ত, ঠোঁটে হঠাৎ ফুটে উঠল ঈষৎ হাসি। তবে গম্ভীর মুখখানায় এই হাসি দেখলে কেউ বুঝবে না হাসির উৎস কি। মন ভালো থাকলে সবার মুখে সাধারণত এইটুকু হাসি লেগেই থাকে, যা খালি চোখে বোঝা যায় না। কিন্তু আরাফের গম্ভীর মুখে হাসির লেশমাত্র দেখা পাওয়া ভার। তাকে দেখলেই মনে হবে সারাদিনই তার মেজাজ চটে থাকে। তবে এই গোধূলি লগ্নে আরাফের ঠোঁটে ফুটে ওঠা মুগ্ধতার হাসি চমৎকার আবেশ সৃষ্টি করেছে। তারা হেঁটে খানিকটা পথ অতিক্রম করল। এরপর মোটর রিক্সা নিল 3টা। অরুণিকা ও রুহানিকে একা পাঠানো যাবে না, তাই আহনাফ অরুণিকার পাশে বসার প্রস্তুতি নিচ্ছে। অরুণিকা তা বুঝতে পেরে দ্রুত তুর্যের পাশে বসে পড়ল। এদিকে আহনাফ রিক্সায় উঠে শুকনো হাসি দিল, আর তুর্য আহনাফের দিকে তাকিয়ে রইল। অরুণিকা মাথা নামিয়ে রেখেছে। সে কারো মুখশ্রী দেখে মন ভার করতে চায় না। সে জানে আহনাফের মুখের 12টা বেজে গেছে, কিন্তু বাজাতো উচিত 12টা। গত 5 বছরে দেয়া আঘাত এত সহজে ক্ষমা করবে কেন সে? এদিকে তাহমিদ উঠে বসল আহনাফের পাশে, আর আরাফের দিকে তাকিয়ে মোটর রিক্সার সিটে দুবার হাত ছুঁয়ে রুহানি নীরব আহ্বান জানালো আরাফকে। আরাফ তাকিয়ে আছে তার দিকে, রুহানি ঠোঁটে স্মিত হাসি। আরাফ উঠে বসল। রুহানি ঠোঁটের ভেতরের দিকটা আলতো কামড়ে ধরল, আর তার চোখে মুখে মিশে গেল লাজুক হাসি। প্রথম কোনো পুরুষের পাশে বসেছে সে, তাও আবার রিক্সায়। এর আগে আরাফের মোটর সাইকেলে উঠেছিল সে, তবে সেদিনের চেয়ে আজকের এই অনুভূতিটা সম্পূর্ণ নবীন ও ভিন্ন। মোটর রিক্সা দ্রুত চলছে। সন্ধ্যার গ্রাম অদ্ভুত সুন্দর, চারপাশে ঝিঝি পোকার শব্দ। রুহানির কৌতূহলী দৃষ্টি আশপাশ দেখছে, আর আরাফ রুহানিকে অবলোকনে ব্যস্ত। 3টে রিক্সা সাই সাই করে শকুন্তলা দিঘি পার করে চলে গেল। তাহমিদের দৃষ্টি সেই দিঘির স্থির জলের দিকে সেকেন্ড খানিকের জন্য আটকালো। তুর্য সেই মুহূর্তেই পাশ ফিরে তাকালো। অরুণিকা তুর্যের দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যি উপমা আপুকে ভালোবাসতে? তুর্য অরুণিকার প্রশ্নে চমকে উঠল। অরুণিকা হতাশ কণ্ঠে বলল, আমার মনে হয় রুতবা তোমাকে পছন্দ করে, কিন্তু আমি চাই না তুমি যেভাবে উপমা আপুকে ঠকিয়েছো ঠিক সেভাবে আমার বেস্ট ফ্রেন্ডকেও ঠকাও। ও অনেক শক্ত মনের মেয়ে, আমার চেয়ে বেশি ম্যাচিউর, কিন্তু কখনো কোনো ছেলের প্রতি এত অবসেসড দেখিনি। মেয়েরা হয়তো প্রেমে পড়লে জগতের সবচেয়ে দুর্বল প্রাণী হয়ে যায়। তুর্য অরুণিকার দিকে তাকিয়ে বলল, ও কি আমার সম্পর্কে বলনি? সরি টু সে, কিন্তু আমি বলেছি তুমি প্লে বয়। তুর্য শব্দ করে হাসল। অরুণিকা চোখ মুখ কুঁচকে তাকালো তুর্যের দিকে। তুর্য অরুণিকাকে কাঁধ দিয়ে হালকা ধাক্কা মেরে বলল, টুইঙ্কেল, আমি কার সাথে প্লে করেছি? করোই তো, সব মেয়েদের সাথে ফ্লার্ট করো। তুমি রকস্টার, এই জন্য মেয়েরা তোমার উপর ক্রাশ খেয়ে বসে থাকে, আর তুমি ওদের সময় দাও। এর কিছুদিন পর ছ্যাঁকা দিয়ে চলে আসো। এটা কিন্তু ভালো না। ভালো মেয়েরা এমন ছেলে পছন্দ করে না। তোমার বান্ধবী কি তাহলে খারাপ? না, ও তো ভালো, কিন্তু ও তো জানে না তুমি একটা রেড ফ্ল্যাগ। তুর্য আবার হাসল। অরুণিকা হতাশ কণ্ঠে বলল, রুতবাকে কষ্ট দিও না। তুমি যদি ওকে ভালো না বাসো তাহলে অ্যাভয়েড করো। ভালোবাসতে পারলে ওর সাথে মুভ অন করো। ও কিন্তু অনেক ভালো, তবে আমার উপমা আপুকে বেশি ভালো লাগতো। তুমি ওনাকে কেন ঠকালে? তুমি আমার জন্য এত কিছু করেছো, আমার এত খেয়াল রাখো। আমার কাছে তোমরা সুপার হিরো ছিলে। আমি তোমাদের কাছে নিজেকে কখনো আনসেফ ভাবিনি, অথচ তুমি এমন একটা কাজ করলে। তুর্য অরুণিকার হাত নিজের হাতের তালুতে আবদ্ধ করে বলল, তুমি আমার ওর উপমার বিষয়টা বুঝবে না টুইঙ্কেল। তাই কিছু জিজ্ঞেস করো না। যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু আমাকে চেঞ্জ করতে পারবে না। অভ্যাসের কোনো পরিবর্তন সম্ভব না। তবে তোমার জন্য
আমি সবসময় গ্রিন ফ্ল্যাগ থাকবো। তোমার আমার বন্ধুত্ব এবার গ্রিন। আচ্ছা, একটা রিকোয়েস্ট করবো তোমাকে। করো। তবে এর আগে সরি বলে নিচ্ছে। 5 বছর আগে যা হয়েছিল তার জন্য তোমার পক্ষ নিতে পারিনি, তোমাকে বিশ্বাস করিনি, জানতাম না সব আহনাফের প্ল্যান ছিল। কিন্তু যেমনই হোক তোমাকে প্রচুর ভালোবাসে। তুমি সম্পর্কটাকে আরেকটা সুযোগ দাও। অরুণিকা চুপ করে রইল। তুর্য বলল, তুমি যদি আপনাকে ধাক্কা না দিয়ে থাকো তাহলে সত্যিটা বলো, কি হয়েছিল সেদিন? আমি আহনাফকে তখন বলেছি, ও আমাকে বিশ্বাস করেনি, আমাকে উল্টো ঠকিয়েছে। আমাকে বলো। তুমি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে না, আমার কথা বিশ্বাসও বা কেন করবে? একবার বলেই দেখো, তোমার রকস্টার তোমাকে সত্যিই খুব ভালোবাসে, তোমাকে বিশ্বাস করে। অরুণিকা তুর্যের দিকে তাকালো, এরপর মোটর রিক্সা চালকের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। তুর্য কান এগিয়ে দিয়ে বলল, কানে কানে বলো। অরুণিকা তুর্যের দিকে ঝুঁকে ফিস ফিস করে বলল, তার